শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসের নিয়মিত আয়োজনে আজকে প্রথম বর্ষের ক্লাস নিচ্ছি। প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যেই আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে তোমাদের অনলাইন এক্সামের রুটিনটা পেয়েছো আশা রাখি। 3 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং 10 তারিখের তোমাদের প্রশ্নপত্র জমা শেষ তারিখ হচ্ছে 14 তারিখ। তোমাদের বিভিন্নভাবে যে ডেটগুলো দেওয়া আছে কোনোভাবেই তোমরা সেই ডেটগুলো স্কিপ করার চেষ্টা করবে না। নির্ধারিত যে দিন আছে সেই দিনের মধ্যেই তোমরা তোমাদের প্রশ্নপত্র সংগ্রহ করবে এবং জমা দিবে। শিক্ষার্থীরা, আমরা এই তোমাদের যে অনলাইন ক্লাস নিচ্ছি তার উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের ভয়ের কিছু নাই। আজকে ক্লাসের যেই শেষ ভাগ, আমরা ক্লাসকে 3টা ভাগে ভাগ করেছি। আজকে প্রথমে আমরা আলোচনা করব পূর্ব পাঠের আলোচনা এবং তারপরে আমরা শিল্পের প্রকারভেদ দেখব এবং অনলাইন পরীক্ষা সংক্রান্ত আলোচনায় আমরা আজকে যাব। তো শিক্ষার্থীরা, আমি একটু তোমাদের ক্লাসের রোলগুলো একটু বলে দিচ্ছি। যে যারা আসলে নিয়মিত ক্লাস করো তারা হচ্ছে 489, 408, 428, 414, 404, 459, 421, 406, 448, 427, 455, 451, 447, 412, 438, 403। তো তোমাদের বাকি যাদের রোলটা আমরা বলতে পারিনি, কারণ হচ্ছে তোমাদের ক্লাসে আমরা প্রেজেন্ট দেখতে পাইনি বা তোমাদের ক্লাসের রোলগুলো আমরা দেখতে পাইনি। যারা তোমরা প্যারেন্টসদের আইডি থেকে আমাদের ক্লাসে জয়েন করো, তোমরা ক্লাসে জয়েন করার পরে তোমাদের রোলগুলো একটু আমাদেরকে জানিয়ে যাবে। তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ে, নির্ধারিত যে মানবন্টন সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, সেই অ্যাসাইনমেন্ট নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, পূর্ব পাঠে আমরা গতদিন যেই ক্লাস অনুষ্ঠিত হয়েছে সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শিল্পের বৈশিষ্ট্য নিয়ে এবং শিল্প কি, এই শিল্পের ধারণা নিয়ে। আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে আমাদের যেই প্রয়োজনগুলো, দৈনন্দিন যেই প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো ঠিক একই রকমভাবে যেভাবে আমরা উপযোগ ভোগ করি বা যেভাবে আমরা তৈরি পণ্যগুলো আমাদের হাতের কাছে পেয়ে থাকি, সেগুলো আসলে প্রকৃতিতে অ্যাজ ইট ইজ পাওয়া যায় না বা একই রকমভাবে পাওয়া যায় না। এই বিষয়গুলো বা এই জিনিসগুলো যেগুলো আমাদের অভাব পূরণ করে, এগুলো ভিন্ন একটা অবস্থায় প্রকৃতিতে থাকে, সেখান থেকে সংগ্রহ করে তার নানা ধরনের আকৃতিগত পরিবর্তন করা হয়, তার স্বাদ, গন্ধ, বর্ণ এগুলো পরিবর্তন করা হয়, করে তারপর এটাকে কী করতে হয়? ব্যবহার উপযোগী করতে হয়। এই যে রূপান্তর প্রক্রিয়াটা, এটাকে আমরা কি বলছি? শিল্প বলছি। তাহলে আমরা কি বলেছি শিল্পের সংজ্ঞাতে? আমরা বলেছি যে প্রক্রিয়ায় প্রকৃতি প্রদত্ত সম্পদগুলো সংগ্রহ করে সেগুলো আবার কি করছে? মানুষের ব্যবহার উপযোগী করে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে শিল্প। তবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটাকে আমরা আবার বাণিজ্য বলে থাকি। আমরা তাহলে এখানে কি বলবো? যে মানুষের অভাব পূরণের জন্য প্রকৃতি প্রদত্ত সম্পদসমূহকে বা প্রকৃতিতে যে কাঁচামাল বিরাজমান সেগুলোকে সংগ্রহ করে আবার কি করা? ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়া, সেটাকেই আমরা কি বলছি? শিল্প বলছি। এবং শিল্পের বৈশিষ্ট্যতে আমরা যেটা দেখেছিলাম, শিল্প একটা কেন্দ্রীভূত কাজ। এই শিল্প কিন্তু আমরা জায়গায় জায়গায় দেখি না। এই শিল্পের জন্য একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয়, শিল্পে প্রচুর মূলধন বিনিয়োগ করতে হয়, শিল্পের যে ফিডব্যাক বা আউটপুট বা শিল্প থেকে আমরা যা পাবো সেটা আসতে কিন্তু সময় লাগে। এরপরে আমরা দেখেছিলাম শিল্প এক ধরনের প্রাথমিক কাজ। কার প্রাথমিক কাজ? ব্যবসায়ের প্রাথমিক কাজ। মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো জেনেই কিন্তু আমরা আমাদের আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা দেখব শিল্পের প্রকারভেদ। শিল্পের প্রকারভেদকে আমরা প্রথমত আমাদের আলোচনার সুবিধার জন্য দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাথমিক। শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা জানাবে। আরেকটা হচ্ছে মাধ্যমিক শিল্প।
তার মানে প্রথম পর্যায়ে যেই শিল্প থেকে আমরা ওই একই ধরনের বিষয়গুলো পাই, যেগুলোকে আসলে বিভিন্ন ধরনের রূপান্তরের মধ্যে যেতে হয় না, খুব বেশি আকার আকৃতি পরিবর্তন করতে হয় না, সেটাকে আমরা কী বলবো? প্রাথমিক শিল্প বলবো। এবং যেখানে মাধ্যমিক শিল্প হচ্ছে যেটাকে প্রসেসের পর প্রসেস বা একটা ধাপের পর আরেকটা ধাপ, বিভিন্ন ধরনের ধাপ অনুসরণ করে যখন একটা পূর্ণাঙ্গ পণ্যে পরিণত করা হয়, তখন তাকে কী বলছি? আমরা মাধ্যমিক শিল্প বলছি। প্রাথমিক শিল্পকে আমরা আবার 3টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কৃষিজ শিল্প, তারপর হচ্ছে প্রজনন শিল্প, তারপর হচ্ছে নিষ্কাশন শিল্প। আমরা আমাদের আলোচনায় যাব কৃষিজ এবং প্রজনন নিষ্কাশন শিল্পগুলো কি কি, কাকে বলে। এর মধ্যে মাহমুদা ইসলাম যারা, সব কিছু পরিষ্কার আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে তোমার নাম তো পড়তে পারছি না, আসসালামু আলাইকুম। তোমার রোলগুলো কিন্তু একটু দিয়ে যেও। আহমেদ নাজমুল ইসলাম, ধন্যবাদ তোমাকে রোল দেওয়ার জন্য। তোমার রোলগুলো না দিলে আসলে আমরা বুঝতে পারবো না যে কে কে ক্লাস করছো। আচ্ছা, এরপরে আমরা এখন দেখব যে কৃষিজ শিল্প। এই কৃষিজ শিল্প কী? তাহলে আমরা কি বলবো? সাধারণত কৃষি কাজে ব্যবহৃত যে শিল্প বা কৃষির জমি ব্যবহার করে যে ধরনের শিল্পে উৎপাদন করা হয় তাকে কৃষিজ শিল্প বলে। তোমরা একটু চেষ্টা করো দেখি কৃষিজ শিল্পের উদাহরণ কি হতে পারে। আমি উত্তর চাইছি যে কৃষিজ শিল্পের উদাহরণ। জেসান ইসলাম সানি, রোল 459। সানি বলো দেখি যে কৃষিজ শিল্পের উদাহরণ কি হতে পারে। আচ্ছা, আমরা সবাই কিন্তু জানি, আমরা যদি এখানে বলি কৃষিজ শিল্প বলতে আমরা যে বিভিন্ন ধরনের ফসলকে জানি, বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়, সেই ফসলটা কি হচ্ছে আমাদের কৃষিজ। সেটা আমাদের ধান, পাট, চা, এগুলো কি হচ্ছে আমাদের কৃষিজ শিল্প। কিন্তু এই পাট যখন আবার প্রসেস হয়ে যখন বস্তা, সুতলি, ব্যাগ এসব তৈরি হবে, তখন কিন্তু আমরা আবার একে মাধ্যমিক শিল্প বলবো, কারণ এটা বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করে একে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। কিন্তু যখন শুধুমাত্র এটা পাট গাছ অবস্থায় থাকবে, তখন আমরা তাকে কি বলবো? কৃষিজ শিল্প বলবো। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? কৃষিজ শিল্প হচ্ছে সেই শিল্প যেই শিল্প আমরা কৃষিক্ষেত্রের মাধ্যমে বা চাষাবাসের মাধ্যমে বা চাষের আবাদের মাধ্যমে বা কৃষি জমি ব্যবহারের মাধ্যমে আমরা যেই ধরনের শিল্প পেয়ে থাকি তাকে আমরা কি বলতে পারছি? কৃষিজ শিল্প বলছি। উদাহরণ হিসেবে আমরা কি দেখছি? ধান, পাট আর হচ্ছে চা। এখন আসো আমরা প্রজনন শিল্প কি বুঝি। সাধারণত পুনরায় উৎপাদনের জন্য যে ধরনের শিল্প ব্যবহার করা হয় তাকে প্রজনন শিল্প বলে। প্রজনন শিল্পটা হচ্ছে যেটা বংশ বিস্তার করে। প্রজনন শিল্প হচ্ছে ফারিয়া আফরিন ক্লাসে জয়েন করেছো, ধন্যবাদ। প্রজনন শিল্প হচ্ছে যেটা আমাদের কি করছে? বংশ বিস্তার করছে এবং নতুন করে আমরা আবার ওই প্রোডাক্টটাই পাচ্ছি। ধরো এখন উদাহরণ হিসেবে তাহলে আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি হাঁস মুরগি চাষ, বা হাঁস মুরগি তো আসলে চাষ হয় না, এটা হবে পালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ। তার মানে দেখো আমরা কিন্তু খামার যখন দিই, সেই হাঁস খামারে হাঁসই হচ্ছে, মুরগির খামার থেকে আমরা মুরগি পাচ্ছি, মৎস্য আমরা যেই মাছ থেকে আমরা চাষ করছি সেই মাছই পাচ্ছি। এবং যদি আমরা ডেইরি ফার্মের কথা বলি, ডেইরি ফার্ম, তাহলে এই উদাহরণগুলি আমাদেরকে কি করবে? শিল্পের প্রকারভেদটা বুঝতে কিন্তু সহযোগিতা করবে। তাহলে আমরা কি দেখছি? কৃষিজ শিল্প হচ্ছে কৃষি জমি ব্যবহার করে যখন আমরা কোনো শিল্পে উৎপাদন বা কোনো ব্যবহার উপযোগী পণ্য তৈরি করি, কৃষি জমি ব্যবহার করে কৃষি আবাদের মাধ্যমে বা চাষাবাদের মাধ্যমে, তখন আমরা তাকে কি বলবো? সেই শিল্পকে আমরা বলবো কি? কৃষিজ শিল্প বলবো। এবং সেখানে উদাহরণ হিসেবে আমরা কি কি দেখতে পাচ্ছি? ধান, পাট, এখানে আরও অনেক কিছু হতে পারে, আখ চাষ হতে পারে, বিভিন্ন ধরনের, যেগুলো আমরা আসলে
ক্ষেতে উৎপাদন করি বা জমিতে উৎপাদন করি, সেগুলোই হচ্ছে আমাদের কৃষিজ শিল্প। এরপরে দেখো আমরা কি দেখছি, হাঁস মুরগি পালন, তারপর হচ্ছে মৎস্য চাষ, ডেইরি ফার্ম ইত্যাদি। তোমাদের যেই পাঠ্যপুস্তকটা দেয়া আছে সেই পাঠ্যপুস্তকে কিন্তু খুব সুন্দর করে ছবি দেয়া আছে, কৃষিকাজের ছবি দেয়া আছে, হাঁস পালনের ছবি দেয়া আছে, নদী থেকে মাছ ধরার ছবি দেয়া আছে। আশা রাখি যে প্রত্যেকেই আসলে আমরা বই নিয়ে কী করেছি, পড়তে বসেছি। তাহলে আমরা এই ছবিগুলো যদি দেখে ফেলি তাহলে আমাদের কাছে কি হবে, বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে যে আসলে আমরা কি পড়ছি। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, যে দুটো শিল্প কিন্তু আমাদের বোঝা হয়ে গেল। কি কি বুঝেছি, কৃষিজ শিল্প, প্রজনন শিল্প। এরপরে এসো আমরা যে শিল্পটা বুঝবো সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প। শিক্ষার্থীরা, প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্প নিয়ে যে প্রশ্ন হয় সেখানে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। আমি যখন পুরোটা শেষ করব উদাহরণের মাধ্যমে তোমাদের কাছে এই দ্বন্দ্বটা নিরসনের চেষ্টা করব। আচ্ছা, নিষ্কাশন শিল্প কি, প্রকৃতিতে যে সম্পদগুলো প্রকৃতি থেকে আমরা আহরণ করি। আচ্ছা, এখন বলো দেখি প্রকৃতি থেকে আমরা কি কি আহরণ করি। প্রকৃতি থেকে আমরা খনিজ যেই বিষয়গুলো আছে, মানে মাটির নিচ থেকে যা পাচ্ছি সেটা হচ্ছে কি, প্রকৃতি থেকে আমরা খনি থেকে তেল পাই, গ্যাস পাই, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যেই অপ্রাকৃতিক যে তেলগুলো, অশোধিত তেলগুলো আমরা পেয়ে থাকি খনি থেকে, কয়লা পেয়ে থাকি। আচ্ছা, আবার দেখো আমরা মাছ পাই কিভাবে, নদী থেকে। নদী কি আমরা সৃষ্টি করেছি? নদী কিন্তু আমরা সৃষ্টি করিনি, নদী আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সেই নদী থেকে যখন আমরা কোনো মাছ ধরব তখন সেটা হয়ে যাবে নিষ্কাশন শিল্প। আবার যখন সমুদ্রের পানি থেকে যদি আমরা লবণ আহরণ করি তখন সেটা কি হয়ে যাবে, সেটাও কিন্তু নিষ্কাশন শিল্প হয়ে যাবে। তোমরা কিন্তু সবাই মুক্তা চেনো, মুক্তা যেটা আমরা পার্ল বলি, যেটা আমরা গয়না হিসেবে ব্যবহার করি, সেই পার্ল বা মুক্তা কিন্তু আমরা কোত্থেকে পাই, আমরা পেয়ে থাকি ঝিনুক থেকে। এই ঝিনুকটা কি আমরা যে কোনো জায়গায় পাই না। আমরা ঝিনুক দুটোভাবে পাই, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে আর একটা হচ্ছে অপ্রাকৃতিকভাবে। অপ্রাকৃতিক মানে হচ্ছে আমরা আবার চাষ করি। তাহলে এখন দেখো যে আমরা যদি এখানে এভাবে বলে থাকি যে নিষ্কাশন শিল্পের উদাহরণ কি, নদী থেকে মাছ ধরা। আমরা কিন্তু এখানে মৎস্য চাষ দেখছি, মৎস্য চাষ কোথায় দেখছি, প্রজনন শিল্পে দেখছি। আবার দেখো আমরা এখানেই কিন্তু আবার নিষ্কাশনে আমরা কি বলছি, নদী থেকে মাছ ধরা বলছি। আমাদের মধ্যে কিন্তু একটু একটু কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, দুটোই তো মাছ, তাহলে কেন একটা প্রজনন শিল্প হবে আবার কেন একটা নিষ্কাশন শিল্প হবে, সেই ব্যাখ্যাতেই আমরা যাব। তারপর দেখো আমরা এই যে নদী থেকে মাছ ধরছি, তারপর আমরা যদি বলি খনিজ তেল। তোমরা কি জানো যে আমরা যে খনি থেকে যে তেলটা পাই সেই তেল কিন্তু অকটেন, ডিজেল, পেট্রোল, কেরোসিন এইসব অবস্থায় থাকে না, এটা সব ধরনের তেলের একটা মিশ্রণ থাকে। তাই বলে কিন্তু সরিষার তেল, নারিকেল তেল থাকে না, সেখানে কি থাকে, যে জ্বালানি তেলগুলো আছে সেই জ্বালানির তেলগুলোই আমরা কি করি, খনি থেকে উত্তোলন করি। এগুলো আমাদের খনিজ সম্পদ। এই যে খনিজ সম্পদ যেটা আমরা মাটি থেকে পাচ্ছি, চুনা পাথর বলো, সেটা কয়লা বলো, এগুলো প্রত্যেকটাই কি হচ্ছে, নিষ্কাশন শিল্প হচ্ছে। আচ্ছা, এখন দেখো আমরা এভাবে বললাম ঝিনুক থেকে, রেখাকে দেখা যাচ্ছে না বেশি নিচে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ভেরি গুড। সোহানা সুলতানা, প্রাকৃতিক সম্পদকে ব্যবহার উপযোগী করাই হচ্ছে নিষ্কাশন শিল্প। খুব সুন্দর একটা সংজ্ঞা আমরা জেনে গিয়েছি। তাহলে এখন দেখো আমরা নদী থেকে, এরপর হচ্ছে কি, ঝিনুক থেকে মুক্তা আহরণ, আর এখানে আমরা দিব মুক্তা চাষ। এবার আসো আমরা এটা একটু মুছিয়ে দিব, কি এখানে লিখছি। ধরো তোমাদের কাছে প্রশ্ন দুটো রাখছি, পুকুরে মাছ চাষ, নদী থেকে মাছ ধরা। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে
এক নাম্বার যেই উদাহরণটার কথা বলা হয়েছে, পুকুরে মাছ চাষ, এইটা কোন শিল্পের উদাহরণ হবে বলো? আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে উত্তরটা করার জন্য। পুকুরে মাছ চাষ এইটা কোন শিল্পের মধ্যে যাবে? আর নদী থেকে মাছ ধরা এইটা কোন শিল্পে যাবে? আমি ওয়েট করছি তোমাদের উত্তরের জন্য। 1 নম্বর 2 নম্বর দিয়ে না লিখলে কিন্তু বুঝবো না। আহমেদ নাজমুল ইসলাম উত্তর দিয়েছ প্রজনন শিল্প। এটা কোন বলো, 1 নম্বর না 2 নম্বর? আচ্ছা, সবাই যেহেতু প্রজনন লিখছে তার মানে আমরা এটা বুঝতে পেরেছি। প্রথম যে শিল্পে আমরা যে প্রথম যে উদাহরণটা দেখেছি, পুকুরে মাছ চাষ, এইটা হচ্ছে প্রজনন শিল্প। তার মানে আমাদের সবার কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা যদি উদ্দীপকে কখনো দেখতে পাই যে কি বলছে, যে পুকুরে মাছ, ধরো রহিম সে বেকার না থেকে সে তাদের পতিত জমিতে কি করলো, পতিত একটা জমি সে পুকুর বানালো এবং সেখানে সে কী করলো, মাছ চাষ করলো। তারপর তোমাদেরকে প্রশ্ন করবে যে জনাব রহিমের কাজটি কোন ধরনের কাজ, তখন আমরা উত্তর করব এটা হচ্ছে প্রজনন শিল্প। আবার যদি এভাবে বলা হয় যে জনাব কুবের সে কী করে, সে নদী থেকে ইলিশ মাছ ধরে, বা নদী থেকে সে একটা লইট্টা ফিশ ধরে, বা সে একটা কোরাল মাছ ধরে, তখন উত্তরটা কি হবে? তখন হবে, যেহেতু নদী থেকে মাছ ধরছে তখন আমরা কি বলবো, এটা হচ্ছে নিষ্কাশন শিল্প। শিক্ষার্থীরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পড়ানোটা আমরা মানে বুঝতে পেরেছি এবং খুব সহজে আমরা খুব সুন্দর করে আমরা সবাই পড়াটা বুঝে গিয়েছি। এই বিষয়ে আমাদের আর কোনো কনসেপ্ট কিন্তু ভুল হবে না। আমি আরেকটু উদাহরণ দিলে আরেকটু আমরা পরিষ্কার হয়ে যাব, তারপর আমরা আরেকটায় যাব। তাহলে আমরা এখানে কি বলবো, এখন দেখো আমরা বলবো পুকুরে মুক্তা চাষ, বা পুকুরটা আমি এখানে অমিট করে দিলাম। আমি যদি এইভাবে বলি মুক্তা চাষ, শব্দটা হবে মুক্তা চাষ, আর এখানে আমি বলবো মুক্তা আহরণ। এবার দেখো শব্দটা কিন্তু বদলে গিয়েছে একদম। আমি উপরে কি বলেছি, উপরে বলেছি মুক্তা চাষ আর নিচে বলেছি মুক্তা আহরণ। এখন বলো দেখি কোনটা কি হবে? শুভ রয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন বলো উত্তরটা দাও দেখি তোমরা। মুক্তা চাষ আর মুক্তা আহরণ শব্দটাই কিন্তু বদলে গিয়েছে। কি হবে উত্তরগুলো বলো? একে কি থাকবে? মুক্তা চাষকে আমরা কি বলতে পারি? যেহেতু মুক্তা আমরা চাষ করছি তাই এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্রজনন শিল্প। আর মুক্তা যেহেতু আমরা আহরণ করছি, কোত্থেকে? মুক্তা আমরা আহরণ করছি নদী থেকে বা সমুদ্র থেকে, এই জন্য আমরা এটাকে কি বলবো? নিষ্কাশন শিল্প বলবো। মাশাআল্লাহ, আমরা সবাই খুব ভালো বুঝতে পেরেছি। তাহলে আমাদের কি হয়ে গেল? প্রাথমিক শিল্পের একদমই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। আমরা কিন্তু এগুলো সৃজনশীল আকারেও দেখব, ঠিক আছে? চলো একটু একটা সৃজনশীল আকার আমরা দেখি, তাহলে সবার কাছে খুব মজা লাগবে যে আমরা আসলেই পড়াটা বুঝতে পেরে গিয়েছি। ধরো আমরা একটা উদাহরণ যদি এভাবে দিই, একটা সৃজনশীল, একটা উদ্দীপক দিচ্ছি। রহিম ও করিম দুই বন্ধু। রহিম বাড়িতে হাঁস, মুরগি ও গরু পালন করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে করিম বিপদ আছে জেনেও সাগরে মাছ ধরতে যায়। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, প্রশ্ন হচ্ছে রহিমের কাজটি কোন শিল্প?
আর প্রশ্ন 2, করিমের কাজটি কোন শিল্প? এবার দেখো, আমাদের কিন্তু যখন কোশ্চেন হবে বোর্ডে তখন এইভাবে প্রশ্ন হবে। যদিও আসলে 4-এর জন্য আমরা কি করেছি, দুটোই কিন্তু আসলে গয়ের প্রশ্ন দিয়েছি। গয়ের প্রশ্ন কি, দেখো কি সুন্দর করে এই যে পুরো তোমার নাম লিখো না কেন, আমি আসলে বুঝি না এত অল্প নাম বলে। SUNNY ও প্রশ্নের আগে কিন্তু আসলে সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে যে প্রথমটা হবে কি প্রজনন শিল্প এবং পরেরটা কি হচ্ছে, পরেরটা হচ্ছে নিষ্কাশন শিল্প। তারপর হচ্ছে প্রশান্ত দাসও সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছি আমরা যে প্রজনন শিল্প এবং হচ্ছে নিষ্কাশন শিল্প। তাহলে আমাদের এই যে শিল্পের প্রকারভেদে যে আমরা প্রথম যে প্রাথমিক ধাপটা আমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছি। তার মানে আমাদের কি আর উদ্দীপক নিয়ে কোনো প্রবলেম হবে? শিল্পের প্রকারভেদে প্রাথমিক শিল্প নিয়ে আমাদের আশা রাখি আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এইখানে আর কোনো একেবারেই আমরা একদম যত বড় হয়ে যাই না কেন আমরা কখনোই আর প্রজনন শিল্প কোনটা এবং নিষ্কাশন শিল্প কোনটা এটা কিন্তু আমরা ভুলে যাব না। তাহলে আমরা কি দেখেছি, আমরা আজকে 3টা শিল্পে যে প্রকারভেদ সেই 3টা কিন্তু একদম সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে যদিও আমরা কৃষিজ শিল্পটা আনি নাই, তার কারণ হচ্ছে আমরা সবাই বুঝি যখন দেখব যে ধান চাষ করা হচ্ছে, পাট চাষ করা হচ্ছে, চা, তামাক, তুলা এসবের কথা বলা হচ্ছে, তখন আমরা এটা বুঝে নিব এটা হচ্ছে কৃষিজ শিল্প। আচ্ছা, তো শিক্ষার্থী আমাদের আসলে ক্লাসের তো সময় খুব অল্প থাকে, আমরা এখন একটু আজকে আর পড়াই না যে তোমাদের একটু পরীক্ষা নিয়ে একটু আলোচনা করি, কোন কোন কোশ্চেনগুলো থাকবে। সবাই একটু ঝটপট খাতা নিয়ে তৈরি হয়ে যাও, আমি একটু প্রশ্ন দিচ্ছি আগে, তারপরে এগুলি কী হবে কি করতে হবে সেগুলো বলে দিচ্ছি। সবাই রেডি আশা রাখছি। এগুলো হচ্ছে অনুধাবন প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য প্লাস অ্যাসাইনমেন্টের জন্য। এই প্রশ্নগুলোই আমাদেরকে শিখতে হবে, লিখতে হবে। অ্যাসাইনমেন্ট আমরা লিখব, পরীক্ষার জন্য আমরা শিখব। তাহলে চলো আমরা প্রশ্নগুলো নিয়ে নিই সবাই তাড়াতাড়ি করে। ব্যবসায় কি, তারপর হচ্ছে শিল্প কি, প্রত্যেকটার উত্তর বইতে খুবই চমৎকারভাবে দেয়া আছে। তারপরেও যদি কেউ না বুঝতে পারো আমাকে এইভাবে ক্লাস চলাকালীন সময় প্রশ্ন করবে, আমি উত্তরগুলো তোমাদেরকে আবার আমার মতন করে বা তোমাদের যেভাবে সহজ হবে সেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি দেখেছি, ব্যবসায় কি, শিল্প কি, বাণিজ্য কি, আমদানি কাকে বলে, 5 রপ্তানি কাকে বলে, 6 পুনরপ্তানি কাকে বলে, 7 প্রত্যক্ষ সেবা কি, 8 ট্রেড বা পণ্য বিনিময় কি, 9 হচ্ছে গুদামজাতকরণ কি এবং 10 হচ্ছে সামাজিক ব্যবসায় কি। তাহলে একটু শিক্ষার্থীরা আমরা কি লিখতে পেরেছি? দেখো তো এটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার জন্য থাকবে। সবাই কি লিখতে পারছে কিনা দেখো। ব্যবসায় কি, শিল্প কি, বাণিজ্য কি, বাণিজ্যর সাথে একটা জফলা বসবে, বাণিজ্য কি, আমদানি কাকে বলে, রপ্তানি কাকে বলে, পুনরপ্তানি কাকে বলে, প্রত্যক্ষ সেবা কি, ট্রেড বা পণ্য বিনিময় কি, গুদামজাতকরণ কি, সামাজিক ব্যবসায় কি। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের এই 10টা জ্ঞানমূলক প্রশ্ন আসবে এবং আজকে আমি আরও 5টা অনুধাবন প্রশ্ন দিয়ে দিচ্ছি। এগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে আগামী বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে হবে। সবাই লিখতে পেরেছো কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তারপরে আমার আসলে সময় অল্প বলে আমি আসলে উপর থেকে মুছতে শুরু করছি।
অনুধাবন প্রশ্ন। অনুধাবন প্রশ্নের মধ্যে এই যে পুনরপ্তানি এই বিষয়টা আসবে এবং এটা অবশ্যই উদাহরণ দিতে হবে, মাস্ট উদাহরণ দিতে হবে। পুনরপ্তানি কাকে বলে? বিজনেসের সমীকরণটি ব্যাখ্যা সহ লিখো। ব্যবসায়ের আওতার ছক অঙ্কন করো। শিল্পের প্রকারভেদের ছক অঙ্কন করো। এটা গেল 4। 5 হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী, ব্যবসায়ের যে কোনো 5টি কার্যাবলী ব্যাখ্যাসহ লিখো। তাহলে এই হচ্ছে তোমাদের যা আমরা অ্যাসাইনমেন্টে করব, এগুলোই তোমাদের আবার এখান থেকে তোমাদের এক্সাম হবে। তোমাদের যেই অনুধাবন প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন দেয়া হয়েছে, এগুলোর মধ্য থেকেই আমরা প্রশ্ন করব। অনুধাবনগুলো বলে দিয়েছে, লিখে দিয়েছি। দেখো অনুধাবনগুলো আহমেদ নাজমুল ইসলাম অনুধাবনের কোশ্চেনগুলো লিখে দিয়েছি, যেন ওটা পেজে থেকে গেলে তোমরা পরবর্তীতে আবার দেখতে পারো। তাহলে আমাদের যে পরীক্ষা হবে, আমাদের সাবজেক্টটা যে 7 তারিখে আমাদের পরীক্ষা আছে, 10 তারিখে পরীক্ষা হবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, সেখানে কোশ্চেনের যে প্যাটার্নটা আছে সেই কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করব। তো মোটামুটি তোমরা ধরে নাও আজকে আমরা যে পড়াগুলো পড়েছি, এই পড়াগুলো থেকেই কিন্তু আমরা কি পাবো? আমরা এই পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট আমরা কি বলেছি, সবাইকে মনে করিয়ে দিচ্ছি বৃহস্পতিবারের মধ্যে মানে হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবারের মধ্যে না, তোমরা আগামী রবিবারের মধ্যে তো না, আজকে তো রবিবার, আগামী রবিবারের মধ্যে, ঠিক আছে, তোমাদের সহজ করে দিচ্ছি। রবিবার অবশ্য ক্লাস আছে, এই জন্য আসার দরকার নেই, তোমরা বৃহস্পতিবারের মধ্যেই করবে। বৃহস্পতিবারের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে। আবারও লিখে দিচ্ছি, থার্সডেতে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিব। অ্যাসাইনমেন্ট আমরা 1 পেজে লিখব। 1 পেজ মানে হচ্ছে পেজ উল্টাবো না, এবং অবশ্যই কভার পেজে তোমাদের নাম, টিচারের নাম লিখবে। আমার নামটা ফেসবুক পেজে দেওয়া আছে, সেটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করেছি, অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করেছি। অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।